রাজ্জাক সাহেবের চেহারার মধ্যেও একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পেলাম। তার থুতনিতে একগোছা দাড়ি এই সময়ের মধ্যে গজিয়ে গেছে। এই নতুন জন্মানো দাড়ির গোছাটি তার মুখের আদল একেবারে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। পাঞ্জাবি পাজামার পরিবর্তে তিনি যদি কালারহীন লম্বা শার্ট ও প্যান্ট পরতেন, অবিকল ভিয়েতনামের হোচিমিন বলে চালিয়ে দেয়া যেত। বাস্তবে কি নতুন জন্মানো দাড়ির গোছাটিতে তার মুখের খেরাগুলো অনেক ধারালো দেখায়। তিনি জানালেন, মুক্তিযুদ্ধের এই 9 মাস তাকে কেরানীগঞ্জের নানা জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছিল এবং এই সময়ের মধ্যে তিনি দাড়ির গোছাটি একরকম বিনা পরিচর্যায় গজিয়ে তুলতে সক্ষম হয়েছেন। আমাকে কেউ কেউ বলেছেন, এই চোঙা আলাপ বাড়িতে এক সময় কবি সমালোচক মোহিতলাল মজুমদার বসবাস করে গেছেন। সত্য মিথ্যা প্রখর করে দেখার সুযোগ হয়নি। সিঁড়ি ভেঙে দোতলায় যখন উঠেছি, ছট করে বুদ্ধদেব বসুর একটা গল্পের কথা মনে এলো। গল্পটির নাম সবিতা দেবী। মোহিতবাবু ছিলেন তরুণ লেখক, কবিতার উপর ভীষণ খড়গহস্ত। সুযোগ পেলে নানাভাবে নাজেহাল করতেন। তরুণরাও মজুমদার মশাইয়ের উপর বদলা নিতেন। বুদ্ধদেব বসু মোহিতলাল মজুমদারকে নিয়ে এই শ্লেষাত্মক গল্পটি লিখেছিলেন। তা নাও হতে পারে, কিন্তু আমার মনে মোহিতলাল মজুমদারের ছবিটি ভেসে উঠেছিল। গল্পটির এক জায়গায় আছে, গল্পের নায়িকা সবিতা দেবীকে এক বৃষ্টির দিনে রচনা পাঠ করে শোনাতে গিয়েছিলেন। ঘরে প্রবেশ করার আগে ছাতাটি সিঁড়ির কাছে রেখে গিয়েছিলেন। সেই ছত্র নিঃসৃত একটি জলের খেরা একেবারে সিঁড়ির ওপর দিয়ে বয়ে গিয়েছিল। প্রফেসর রাজ্জাকের বাড়ি এর সিঁড়ি ভাঙতে গিয়ে সেই জলের খেরাটি শুষ্ক ফেব্রুয়ারি মাসেও আমার মনে ছলছলিয়ে জেগে উঠেছিল। এর সবটাই হয়তো কল্পনা। হয়তো বুদ্ধদেব বসু মোহিতলালকে উপলক্ষ করে গল্পটি লেখেননি। যে সিঁড়ির কথা বুদ্ধদেব বলেছেন, সেটা তার কল্পনাতেই জন্ম নিয়েছিল। এটা সে সিঁড়ি নয়। মানুষের মন ভারী বিদঘুটে জিনিস, কত অসম্ভব বস্তুর কল্পনা করে। আমি যখন সিঁড়ি ভেঙে রাজ্জাক সাহেবের ঘরে গেলাম, দেখি তিনি একখানি কাঁথা গায়ে দিয়ে গুড় গুড় করে হুকা টানছেন। আমাকে দেখা মাত্রই তার মুখমণ্ডল ভেদ করে একটা সুন্দর হাসি বিকশিত হয়ে উঠল। আরে মৌলভী আহমদ ছফা যে, আয়েন আয়েন, তাইলে বাইসা আছেন? আত্মীয়স্বজন সকলের কি দশা? আমি বললাম, সকলে বেঁচে আছেন। আপনি কই আছিলেন? আমি বললাম, আমি পুরো সময়টা আমি ভারতে কাটিয়েছি। তিনি ফের জিজ্ঞেস করলেন, দেশের বাড়িতে যাইয়া খবর টবর নিছেন? আমি জবাব দিলাম, ঢাকা এসেই বাড়িতে চলে গিয়েছিলাম। সপ্তাহখানেক আগে ফিরে এসেছি। আপনার বাড়িতে কে কে আছে? মা, ভাইয়ের ছেলে মেয়ে এবং ভাবি। বোনদের বিয়ে হয়ে গিয়েছে। এই সময়ে ছোট একটি বাচ্চা এসে খবর দিল, নাস্তা দেয়া হয়েছে। রাজ্জাক সাহেব আমাকে বললেন, আয়েন মৌলভী আহমদ ছফা, আমাগুলোকে সামান্য নাস্তা করেন। আমি বললাম, স্যার, হল ক্যান্টিনে গিয়ে নাস্তা করব। তিনি বললেন, আমাগুলোকে সামান্য কিছু মুখে দেন, তারপর যদি পেটে খিদা থাকে ঘরে যায় আবার খায়েন। পাশের রুমে দেখি বিরাট এক টেবিলে চারপাশে চেয়ার পাতা। পরিবারের সকলে জড়ো হয়েছেন। রাজ্জাক স্যারের ছোট ভাই, তার বেগম, 2 কন্যা, ছেলেরা, একজন অতিথিও ছিলেন। ওনাকে রাজ্জাক স্যার মামা ডাকতেন। একটা বড় চীনামাটির প্লেটে চৌকানা সাইজের পুরো পরোটার স্তূপ, ভুনা গরুর মাংস, চিতই পিঠের সঙ্গে গাঁথা ভাজা ইলিশের টুকরা, ফালি ফালি করে কাটা পনির, ডিম ভাজা, ভাজা রূপচাঁদা, শুটকি, একপাশে গরম করা গত রাতের বাসি ভাত, আর একটা বাটিতে দেখলাম খুদ ভাত।
রাজ্জাক স্যার বাসি ভাতের প্লেট থেকে চামচ দিয়ে ভাত তুলে নিলেন। তারপর ভাতের সঙ্গে কিছু ভাজা মুড়ি মাখিয়ে নিলেন। সেদিনই প্রথম জানতে পারি ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার মানুষ ভাতের সঙ্গে মুড়ি মাখিয়ে তৃপ্তি সহকারে ভোজন করে থাকে। রাজ্জাক স্যার বাসি ভাতের সঙ্গে শুটকি ভাজা দিয়ে শুরু করলেন। ছোটদের আকর্ষণ দেখলাম খুদ ভাতের দিকে। আমাদের চট্টগ্রামের মানুষও খুদ ভাত খেয়ে থাকে, তবে যারা খায় তারা অত্যন্ত গরিব, চাল কেনার ক্ষমতা যাদের নেই। প্রথম দিনে আমি অনুভব করলাম রাজ্জাক স্যারের বাড়িতে খাওয়াটা একটা রীতিমতো পারিবারিক উৎসব, আর খাদ্যবস্তু শিল্পকলায় পরিণত হয়েছে। সকালের নাস্তার পর রাজ্জাক স্যার তামাক টানতে টানতে বললেন, এখন আপনার কিছু কথাবার্তা কন। আমি আমার গবেষণার কথাটি তুললাম। তিনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, আপনার তো লেখালেখি করেন। আমি বললাম, এ পর্যন্ত আমার 4টি বই বেরিয়েছে। তিনি বললেন, পরের বার আয়নের সময় লইয়া আয়েন, দেখি কি লিখলেন। তার পরের দিনই আমার লেখা 4টি বইয়ের কপি নিয়ে হাজির হলাম। তিনি বললেন, আমি তো এখন বাজারে যাইবার লাগছি। শেল্পের একটা কোণা দেখিয়া বললেন, ওইখানে রাইখা যান, কাল আবার আয়েন, একটু দেরি করে আইবেন। বাজার থেকে আউনের পর আইলে ভালা, কিছুক্ষণ কথাবার্তা কন যাইব। তার পরদিন গিয়ে দেখি সব বাজার থেকে ফিরে এসেছেন। 2টি বিরাট ঝুড়ি ভর্তি বাজারের সওদা, মাছ, মাংস, তরি তরকারি একে একে ভাতৃবধূর হাতে তুলে দিচ্ছেন। আমাকে দেখে একটু হাসলেন এবং জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ ছফা, আপনি কখনো মৌলভীবাজারে গেছেন? আমি বললাম, গিয়েছি। তিনি ফের জানতে চাইলেন, কখনো কাঁচা বাজারে গেছেন? আমি না সূচক মাথা নাড়লাম। তিনি বললেন, একটা কথা খেয়াল রাখুন, খুব দরকার। যখন কোনো নতুন জায়গায় যাইবেন, 2টা বিষয়ে পয়লা জানার চেষ্টা করবেন। ওই জায়গার মানুষ কি খায় আর কি পড়ালেখা করে। কাঁচা বাজারে যাইবেন, কি খায় এটা দেখানোর লাইগা, আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে জানানোর লাইগা। আমি একবার তুরস্কের বইয়ের দোকানে যাইয়া দেখলাম বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজায় রাখছে। বইয়ের দোকান পখর করলে বেবাক সমাজটা কোন দিকে যাইতেছে হেরা টের পাউন যায়। আরেকবার কায়রো গিয়া দেখলাম নীল নদের পাড়ে মজুর শ্রেণীর মানুষরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবটি ভেজিটেবল আরাম করে খাইতেছে। মোটা সোটা মানুষ, খাওয়ানোর পরিমাণটাও তেমন। কি খায় কি পড়ে এই 2টা জিনিস না জানলে একটা জাতির কোনো কিছুই জানান যায় না। তিনি বাজার থেকে সরে এসেছেন। এখন পায়ে প্যাক কাদা লেগে রয়েছে, পরনের লুঙ্গিটাও কাদার ছিটে লেগেছে। তিনি বললেন, মৌলভী আহমদ ছফা, আপনি একটু বয়েন, আমার সারা গা কুটকুট করতেছে, একটু ধুইয়া আইহি। বাথরুমে গিয়ে গোসল সেরে খদ্দরে সাদা পাজামা এবং খয়েরি পাঞ্জাবি পরলেন। শরীরটা ভালো করে মোছা হয়নি বলে গোছা দাড়ি থেকে 2-1 ফোঁটা পানি ঝরে পড়ছে। চাদর দিয়ে মুছে নিয়ে গড়গুড়িতে টান দিয়ে বললেন, মৌলভী আহমদ ছফা, ওই যে আপনার বই। তিনি বড় টেবিলটা দেখিয়ে দিলেন। আমি আমার 4টি বই দেখতে পেলাম। তিনি ধোয়া ছেড়ে বললেন, একটা কথা মনে রাখুন, খুব জরুরি। এই যে হবস তার লেভিআথান বইয়ের 3টি শব্দ ন্যাস্টি, ব্রুটিস এবং শর্ট যেভাবে যে অর্থে ব্যবহার করেছেন, তার বদলে বেবাক ডিকশনারি খুঁজেও আপনি কোনো শব্দ পাইবেন না। যখন গদ্য লিখবেন এই কথাটি সবসময় মনে রাখেন। আমার বুঝতে বাকি রইল না, আমার বইতে যে দীর্ঘ আবেগ সর্বস্ব বাক্য আমি লিখেছি সেদিকে তিনি ইঙ্গিত করছেন। আমি ভীষণ শরমিন্দা হয়ে পড়লাম। ছোট যে বাচ্চাটা তামাক সেজে দিত, চা এনে দিত, নামটি এখন ভুলে গেছি। বাচ্চাটিকে ডেকে বললেন, এই 2 পেয়ালা চা দিয়া যা। তিনি 1 কাপ নিজে নিলেন এবং আরেক কাপ আমার দিকে
বাড়িয়ে দিলেন। মৌলভী আহমদ ছফা চা খান। চুমুক দিতে দিতে বললেন, সবসময় লেবু দেওয়া চা খাইবেন, চায়ে যে দোষ আছে বেবাক এক্কেরে কাইটা যাইব। আমি তো সারাদিন চা খাইয়া টিকা আছি। চা শেষ করার পর বললেন, আপনি জসীমউদ্দিনের লেখাটা পড়েন। জসীমউদ্দিন শব্দটা উচ্চারণ করার পর টা ছ এর মতো উচ্চারণ করতেন। আমি জবাব দিলাম, এক সময় জসীমউদ্দিন সাহেবের লেখা পড়তাম, এখন আর কোনো আগ্রহ বোধ করি নে। রাজাক স্যার বললেন, আমি জসীমউদ্দিনের লেখা খুব পছন্দ করি। আপনি কি তার আত্মজীবনী পড়েছেন? আমি বললাম, জীবন কথার কথা বলছেন স্যার? পড়েছি। গদ্যটি কেমন? খুব সুন্দর। রাজাক সাহেব বললেন, এরকম রচনা সচরাচর দেখা যায় না। তারপর তিনি হুঁকো টানতে টানতে জসীমউদ্দিনের গল্প বলতে আরম্ভ করলেন। একসময় কলকাতায় আমি জসীমউদ্দিন এক বাড়িতে থাকতাম। একদিন জসীমউদ্দিন আমাকে কাপড় চোপড় পইরা তাড়াতাড়ি তৈয়ার হইবার তাগাদা দিতে লাগলেন। আমি জিগাইলাম, কই যাইবার চান? জসীমউদ্দিন কইলেন, এক জায়গায় যাওন লাগবো। কাপড় চোপড় পইরা তার লগে হাইটা হাইটা যখন এসপ্ল্যানেডে আইলাম, জসীমউদ্দিন ঘাড় চুলকাইয়া কইলেন, কও দেখি এখন কই যাওন যায়? এরকম কাণ্ড অনেকবার হইছে। একটুখানি হাসলেন। কবি জসীমউদ্দিন এর প্রসঙ্গ ধরে কবি মোহিতলালের কথা উঠল। মোহিতলাল মজুমদার পূর্ব বাংলার উচ্চারণ রীতিটি বরদাস্ত করতে পারতেন না। কবি জসীমউদ্দিন এর একটি কবিতার বইয়ের নাম ছিল ধানক্ষেত। মোহিতবাবু ব্যঙ্গ করে বলতেন, জসীমউদ্দিন ধান খেত। মোহিতলালের জিভের মধ্যে বিষ আছিল। তার ঠাট্টা রসিকতা এমনভাবে ছড়াইয়া পড়ল, জসীমউদ্দিন বেচারার জান যাওয়ানোর দশা। একদিন আমি মোহিতবাবুরে চ্যালেঞ্জ কইরা কইলাম, আপনি জসীমউদ্দিনরে এত ঠাট্টা করেন কেন? বাংলা সাহিত্যের ইতিহাসে যদি জসীমউদ্দিনের ওপর এক অধ্যায়ে লেখা হয়, আপনি নিয়ে লিখব মাত্র 4 লাইন। এরপর রাজ্জাক সাহেব একটি সাম্প্রতিক প্রসঙ্গের অবতারণা করলেন। দেখেন, বাংলাদেশ সরকার জসীমউদ্দিনরে কিছু করল না, আমারে আর জয়নুল আবেদিন সাহেবরে মুশকিলে ফেলাইয়া দিছে। আমাকে দুজনরে ন্যাশনাল প্রফেসর বানাইছে, আর জসীমউদ্দিনরে কিছু বানায় নাই। আলোচনার এক পর্যায়ে কাজী নজরুল ইসলামে এসে ঠেকল। তিনি কিভাবে নজরুলের রচনার সঙ্গে পরিচিত হন সেই কাহিনী বয়ান করলেন। রাজাক স্যার যা বলছিলেন তার সবটুকু আমি ভুলে বসে আছি। শুধু এইটুকু মনে আছে, নজরুলকে ঢাকা আর জলসায় তিনি গান গাইতে দেখেছেন। এটাও জানালেন, নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্রলাল তনয় দিলীপ রায়ের মধ্যে একটি প্রতিযোগিতার ভাব ছিল। রাজাক সাহেব জানালেন, কলকাতায় তারা যেখানে থাকতেন সে জায়গাটা কাননবালার বাড়ির খুব কাছাকাছি ছিল। কাননের বাড়িতে নজরুল ইসলাম পড়ে থাকতেন। ওস্তাদ জমির উদ্দিন এবং কাজী নজরুল ইসলাম মিলে সুরের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন। কোথাও আড্ডায় মজে গেলে নজরুল ইসলাম এর দিন রাত খেয়াল থাকতো না। মাঝে মাঝে নজরুলের শাশুড়ি গিরিবালা দেবী এসে কাননের বাড়ি থেকে নজরুলকে ধরে নিয়ে যেতেন। কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ উঠলে রাজ্জাক স্যার শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠতেন। নজরুলের জন্য তার প্রাণে এক গভীর ভালোবাসা সঞ্চিত ছিল। তিনি প্রায়ই বলতেন, বৈষ্ণব কবিদের পর কোনো গীতিকারই নজরুলের মতো জনচিত্তে অমন আসন লাভ করিতে পারেনি। তিনি প্রেমের মৃত্যুর একটা কবিতার লাইন আবৃত্তি করলেন, বজ্র বিদ্যুৎ আর ফুল এই দিনে নজরুল। রাজ্জাক স্যারের কথা শুনতে শুনতে অনেক বেলা হয়ে গেল। এরই মধ্যে কজন প্রবীণ ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এলেন। এদের কাউকে আমি চিনি না। এক ভদ্রলোকের সঙ্গে তিনি বিলেতের গল্প করতে আরম্ভ করলেন। বিলেতের কথা উঠতেই খাওয়া দাওয়ার প্রসঙ্গ উঠল। রাজ্জাক স্যার বললেন, ইহুদিদের মাংসের দোকানের বেশিরভাগ ক্রেতা মুসলমান। ইহুদিরাও মুসলমানের মতো 2.5 পোঁচ দিয়া পশু জবাই করে।
তার নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, আমি জবাই করা গোশতের খোঁজ করবার লাগছিলাম। এক ইহুদি কসাইয়ের দোকানে যাইয়া হাজির হইলাম। আমারে এক নজর দেখাই হে কইয়া বসলো, আপনি কি খুঁজতেছেন? আমি টের পাইছি, আয়েন জবাই করা মাংস নিয়ে যান। তারপর থেকে হের কাছ থেকে গোশত কিনা শুরু করলাম। এই প্রবীণ ভদ্রলোকেরা যখন বিদায় হলেন, বেলা প্রায় 1টা বাজে। রাজাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী আহমদ ছফা, দুপুরের খাবারটাও খাইয়া যান।